আমি কিন্তু বুদ্ধবাবুকে গলা টিপতে গেছিলাম, দিদি ভাই আপনি খাবেন আর আপনার ভাইপো খাবে, তা হবে না, তা হবে না, সবাইকে সমানভাবে খেতে দিতে হবে। ক্যামেরা আমার দিকে ফোকাস চলে আসলো। আমি বললাম, নন্দ দিদি তুমি যদি আর এক পা এগো তাহলে কিন্তু আমি চিফ মিনিস্টারের গলা টিপে দেবো। মমতা ব্যানার্জি এত কাঁচা প্লেয়ার না যে 10 লাখ টাকা অফার করে, এত কাঁচা প্লেয়ার না। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। বড় লেভেল তো নিশ্চয়ই হাত আছে, নিশ্চয়ই হাত আছে। না হলে মমতা ব্যানার্জি এত কাঁচা প্লেয়ার না যে 10 লাখ টাকা অফার করে, এত কাঁচা প্লেয়ার না। সুরা হতে শুরু করেছে তো, প্রথমেই 3 জনকে সাসপেন্ড করলো, তো মানে শুরুর একটা পদক্ষেপ, প্রথম পদক্ষেপ। আর আজকে আবার রাজ্যপাল অভিজ্ঞদের বিরুদ্ধে বিচার বিভাগে তদন্তের নির্দেশ দিয়েছে। প্রথমে বলবো যে তিলোত্তমার কেসে অভিজ্ঞ বলে একজন ছিলেন লাল শার্ট পরে, তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে বলা হয়েছিল। আজকে নাকি মহামহিম রাজ্যপাল আরএন রবি তাকে তার ক্ষেত্রে বলেছেন যে তাকে বিচার বিভাগে, তার বিরুদ্ধে বিচার বিভাগে তদন্ত হবে। আগেই তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 3 জনকে সাসপেন্ড করেছেন, 3 অফিসারকে, বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় আর অভিষেক গুপ্তা। আজকে আমার মেয়ে 16 বছর বয়স, আমার মেয়ে বলে, মা আজকে না তিলোত্তমার জন্মদিন। যেদিন তিলোত্তমার জন্মদিন, বাবা তুই উইশ করিসনি? বলে হ্যাঁ মা আমি করবো না। আমি বলি, তখন রাত্রেবেলা, তখন আমি বলি তিলোত্তমা হয়তো বলছে, মমতা দি টুকি তুমি তো আমাকে বিচার দিলে না, বিচার কি করে পেতে হয় আমি জানি। তিলোত্তমার মাও তো এবার ভোটে জিতেছেন, 22,000 ভোটে জিতেছে। 22,000 ভোটের ভোট কিন্তু নট এ ম্যাটার অফ জোক। আর আজকে তিলোত্তমার বিচার শুরু হয়েছে, সবে ফাইল খুলেছে। আমি দেখলাম যে আজকে মহামহিম রাজ্যপাল ওই অভিজ্ঞদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে। ভালো লাগলো, তিলোত্তমা এবার বিচার পাক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বা অমিত শাহজি যে কথা বলেছেন, এটা লং টার্ম প্রসেস। আমি যেদিন প্রথম বিজেপিতে জয়েন করি, তারপরের দিনই আমাদের এখন বর্তমান যে মুখ্যমন্ত্রী তিনি ফোন করেন আমাকে। আমি বলি, শুভেন্দু ফোন করেছো? আমি ওকে তুমি সম্বোধনে কথা বলি। বলে হ্যাঁ সনিদি আপনি কি করছেন এখন? আমি তখন তোমার দলেই এসেছি। তখন বলে চলুন না কালকে আমরা টিএডি এর মিটিংয়ে যাই। টিএডি এর মিটিং কোথায় হচ্ছে? বললো হাজরা মোড়ে। আমি বললাম কোথায় হচ্ছে, স্পেসিফিক স্পটটা তো আমি জানি না। বললো ঠিক আছে আমি আপনার কাছে একটা ছেলেকে পাঠিয়ে দিচ্ছি। একটা ছেলেকে পাঠালো। তখন মঞ্চে কৌস্তব বাগচি, আরো অনেক লোকেরা, তারপরে ভাস্কর ঘোষ বসে আছে। আমি উঠলাম, তখন সবাই সাপোর্ট দিয়ে আমাকে তুললো। তখন আমি বললাম যে দিদি আগে বলতেন সিপিএম এর সময় যে কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। তখন আমাকে শুভেন্দু বললো, দিদি এখানে কিন্তু কোনো পলিটিক্যাল বক্তব্য রাখবেন। ঠিক আছে। তখন আমি বললাম আমি কি টাইপের তাহলে বক্তব্য রাখবো বলো? বলে আপনি জানেন তো, আপনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, এতদিনের এমএলএ। আমি বললাম শুধু দিদি ভাই আপনি খাবেন আর আপনার ভাইপো খাবে, তা হবে না, তা হবে না, সবাইকে সমানভাবে খেতে দিতে হবে। ক্যামেরা আমার দিকে ফোকাস চলে আসলো। আমি বলছি যে আমরা যখন তৃণমূল করতাম তখন একটা পার্টির প্রোগ্রাম ছিল যে দিদিকে বলো। অভিষেক তখন আমাদের ডায়মন্ড হারবার কেন্দ্রের এমপি। এই ছিল যে সব কাউন্সিলর, সব এমএলএদের রাত্রে থাকতে হবে। আমি তখন রাত্রেবেলা থাকতে পারতাম না, আর আমার বাচ্চাটা ছোট ছিল। অভিষেক আমাকে বললো যে সোনালি পিসি আমি জানি তুমি রাত্রে থাকতে পারছো না, কেন তোমার কি শরীর খারাপ? না বাবা। বলে কেন? আমি বললাম যে আমার বাচ্চাটা তো ছোট। তখন বললো তাহলে তুমি রেস্ট নাও। আমার 2 জন সিকিউরিটি ছিল, একজন হিন্দু একজন মুসলমান। আমি মুসলমান সিকিউরিটি মুক্তারের কাছে গিয়ে খুব কাঁদলাম। তখন মুক্তার বললো কি দিদি আপনি কাঁদছেন কেন? মুক্তার আজকে অভিষেক আমাকে রেস্ট নিতে বলেছে। মুক্তার বললো মুক্তার বলছে আপনি বোধহয় ভুল শুনেছেন, আমার চোখটা খারাপ, কানটা খারাপ। কিন্তু সত্যি তো আমি রেস্টে চলে আসলাম। আপনার জীবনের রাজনৈতিক জীবনের সবচেয়ে সেরা অভিজ্ঞতা, সবথেকে রাজনৈতিক জীবনের সেরা সময় বা সেরা অভিজ্ঞতা? দেখো এখন তো আমার 18,000 টাকা পেনশনে চলতে হয়, আমার হিউজ খরচা। আমাকে হাগিস না পড়লে আমি মানে চলতে পারি না, হাগিস পরিয়ে রাখতে হয় সবসময়। কিন্তু এবার মমতাদিরও তাহলে 18,000 টাকা পেনশনই থাকতে হবে, এটা বেস্ট অভিজ্ঞতা। অদিতি মুন্সির এইটা কি আপনার মনে হচ্ছে যে অদিতি মুন্সির এটা আপনি জানতেন কি এরকম ঘটনা অদিতি মুন্সির? না, দেবরাজকে জানতাম, মানে দেবরাজের কথা শুনেছি। মানে এটা আপনার কাছে নতুন না। দেবরাজ যে এই দুষ্টু চক্রের সঙ্গে জড়িত সেটা আমি পাড়াতে, এটা আপনি আগে থেকে জানতেন? অভিষেকের চেলা ছিল দেবরাজ চক্রবর্তী, তো অভিষেকের চেলা ছিল। এই দুটো জমানার মধ্যে দুর্নীতি আপনার মনে হয় আপনার মতে কাদের বেশি? দেখুন সিপিএম যে দুর্নীতি করেনি এটা বলবো না, সিপিএম করলেও খুব নিখুঁত ভাবে করতো, মানে ডান হাতেরটা বাঁ হাতও জানতে পারতো। আর আমি খুল্লাম করেছে। আর আজকে যে আমার মেয়ে যে কম্পিউটার করেন,
সিপিএম তো একদিন কম্পিউটারকে ঢুকতেই দেয়নি। সিপিএম কি পারে না? রাজীব গান্ধীর বোধহয় কাল পরশু মৃত্যু দিবস গেছে, 21শে মে বোধহয় গেছে। রাজীব গান্ধীর নাকটাকে বোফোর্সের মতো করে রেখেছে। সিপিএম মারাত্মক ধুরন্ধর দল, ধুরন্ধর। আমি খুব সিপিএম হেটার, খুব। তৃণমূল আর সিপিএম এর যদি তুলনা করতে হয়, দেখো, আমাদের এটা কিন্তু নিজেদের বাড়ি। এটা আমার শ্বশুর 3 ভাইয়ের নামে কিনেছিলেন। বড় ভাই আজকে নেই, মেজো ভাই আছে না ছোট ভাই। আমাদের এই বাড়িতে কেউ কিন্তু ভাড়াটে নয়, সব অকুপায়ার। একদিন আমাদের এই তুমি ঘুরে গেলে দেখবে একটা আলোকিত বারান্দা, সেই বারান্দারই একজন অকুপায়ার মহিলা, তিনি অসুস্থ হলেন। আমার ঘরে কুক ছিলেন একজন, মাসিমা বলে। তিনি আমাকে বললেন যে, বৌদি আজকে না চিত্রা বৌদির খুব, আজকে না কালকে চিত্রা বৌদির শরীরটা খুব খারাপ হয়েছে। আমি বললাম, চিত্রার মাসিমা? বললো হ্যাঁ। পরের দিনই বুদ্ধও চলে গেলেন পৃথিবী থেকে। আমাকে ওগি বলছেন, বুদ্ধও কিন্তু চলে গেলেন। কার কথা বলছো তুমি? বলে, আরে আমাদের এক্স চিফ মিনিস্টার বুদ্ধদেব ভট্টাচার্য। আমি খুব কেঁদেছিলাম, কারণ একদিন তো মমতা ব্যানার্জি আমাকে ইনস্টিগেট করেছেন, বলেননি আমাকে যে গলা টিপতে যান, আমি কিন্তু বুদ্ধবাবুকে গলা টিপতে গেছিলাম। তখন নন্দরানীর দল, এখন এবার তিনি দাঁড়িয়েছেন কিনা আমি জানি না, তিনি তখন পায়ে পায়ে এগিয়ে আসছেন আমার দিকে। বুদ্ধ গলাটা এরকম করে রেখেছেন। আমি বললাম, নন্দ দিদি তুমি যদি আর এক পা এগো তাহলে কিন্তু আমি চিফ মিনিস্টারের গলা টিপে দেবো। খারাপ লাগলো খুব যে বুদ্ধ চলে গেলেন আমাদের ছেড়ে, সবাইকে ছেড়ে। আমি একটা কথাই বলি, যাচ্ছ যাও, ভালোভাবে যাও, বাবা লোকনাথের চরণে তোমার স্থান হোক। তিনি আমার সতীর্থ হলো বলি, আর তিনি আমার পর হলেও বলি। তো বুদ্ধবাবু যখন চলে গেলেন, মানে বুদ্ধবাবুর ডেড বডিটা দেখাচ্ছে, বললেন বর্তমানকে, মানে প্রাক্তনকে বর্তমানের শ্রদ্ধা। মমতা ব্যানার্জি দেখে গেলেন। মমতা ব্যানার্জিকে কিন্তু মানে দিদি চেয়েছিলেন বুদ্ধবাবুকে গার্ড অফ অনার দেবেন, বা ওই লাস্ট যেটা শ্রদ্ধা জানান, বুদ্ধদেববাবু শ্রী মীরা ভট্টাচার্য কিন্তু সেটা দিতে দেননি। মমতা ব্যানার্জি কিন্তু তখন বুদ্ধদেব বাবু মেয়ে সুচেতনার গাল ধরে কিছু বলছেন, সুচেতনা মুখটা ঘুরিয়ে নিল। বুদ্ধদেব বাবু অনেক, মানে অনেক সৎ। মমতা ব্যানার্জি বলতেন যে বুদ্ধবাবু নাকি জীবে সাপের ছোঁয়া নেয়, একদম না, কোনোদিনও আমরা দিতে দেখি। বুদ্ধবাবু একটাই নেশা ছিল, সিগারেট খেতেন, খুব ফ্রিকোয়েন্ট স্মোকার ছিলেন, চেন স্মোকার যাকে। আর আমাদের বিধানসভার ভেতরে তোমরা গেছো কিনা আমি জানি না, চিল কোল্ড, আমি দেখতাম বুদ্ধবাবু বেরিয়ে যাচ্ছেন। তখন সবাই, চিফ মিনিস্টার তো, সবাই বলতেন স্যার কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? বলছে আসছি। আমি গিয়ে দেখতাম বুদ্ধবাবু চা খাচ্ছে। আমি তো একটু ডান পিটে, আমি বললাম স্যার আপনি একাই চা খাবেন আর আমরা ভেতরে ঠকঠক করে কাঁপবো? তখন আমাদের বিধানসভার একজন ডি গ্রুপের স্টাফ ছিলেন, তার নাম রিনা। তখন বলতেন, আর তো চা নেই সোনালি। তখন আমি বললাম, ঠিক আছে আমি আপনার কাপ থেকে ঢেলে খাচ্ছি। কাপে খেলে তো তাকে এঁঠো করে দেওয়া হয়। আমি তখন কাপ থেকে প্লেটে ঢালতাম, ঢেলে চুপ করে এক চুমুক দিতাম। তখন বুদ্ধবাবু সেটা অ্যালাউ করতেন। বুদ্ধদেব বাবু আমাকে একদিন মা বললেন। তখন পার্থ চ্যাটার্জি বললেন যে, কি বলছেন বুদ্ধবাবু, আপনি সোনালিকে মা বললেন? শি ইজ সাফারিং ফ্রম নট গেটিং এ চাইল্ড। তখন বুদ্ধবাবু বললেন, আচ্ছা সোনালির কোনো সন্তান নেই? আমার দেরিতে বিয়ে, দেরিতে সন্তান। তখন পার্থদা বললেন যে, আপনি যেন অবাক হচ্ছেন, বলে সোনালীকে আমার ঘরে ডাকুন। তখন আমি তো যাব না পার্থদার কাছে। আমি পার্থদা না, পার্থদা দিদি কি উল্টো পাল্টা বলবে। পার্থ বললো, চল না ওস্তাদ, আমি তো আছি। আমি গেলাম। বুদ্ধবাবু আমাকে বললেন, আপনি কোন ডাক্তার দেখাচ্ছেন? ভালো, আমি বুদ্ধবাবুকে পায়ে হাত দিয়ে নমস্কার করি। রিনা, সে তো তখন চা দিচ্ছে বুদ্ধবাবুর ঘরে। পরে তো মমতাদির ঘরে রিনাকে অনেকবার চা দিতে দেখেছি, বা রিনা মারাও গেছে। তো যাই হোক, বললো রিনা দেখো কে এসছে। ও কে স্যার? তখন আমাকে দেখে রিনা একগাল হাসলো। রিনাকে আমি পুজোতে কাপড় দিতাম। তখন রিনা বললো যে, চিনি তো স্যার দিদিকে। তখন আমি বললাম, রিনা একটু চা খাবে? তখন রিনা বললো, হ্যাঁ স্যার বলেছেন আর আমি আপনাকে খাবো না দিদি? বুদ্ধদেব বললো, বাবু বললো সোনালীকে চা দাও। আমি চাটা খেলাম। আমি তো জানো আমি ফন্ড অফ টি। তখন বললো, কোন ডাক্তার দেখাচ্ছেন? তখন আমি বললাম, স্যার ডক্টর কাকলি ঘোষ সুস্থিদা। উনি এরকম করলেন, বড় ডাক্তার। একবার আপনারা তো ওনাকে আমার বিরুদ্ধে ক্যান্ডিডেট করেছিলেন, পার্থ সেটা জানেন না, বা হয়তো মাইন্ড থেকে বেরিয়ে গেছে। পার্থদা বললেন না। তখন বুদ্ধদেব বললেন, পার্থবাবু আপনি তো পার্টির মহাসচিব ছিলেন, তাহলে আপনারাই তো ওনাকে দাঁড় করিয়েছিলেন। হ্যাঁ দাঁড় করিয়েছিলেন। বলে হেরে যাওয়ার পরে উনি আর ওনার হাজবেন্ড দুজনেই আমার কাছে এসেছিলেন, একটা জমি দিন আমরা নার্সিংহোম করব, যদি আপনার এরপরে কোনো ডাক্তার দেখানোর দরকার হয় দেখুন, আপনি ডাক্তার দেখাবেন কিনা সে আপনার আপনি নিজে বুঝবেন আর আপনার পরিবারের লোকজন বুঝবেন। বললেন, না স্যার আমি আর ডাক্তার দেখানোর আমার দরকার নেই। তারপরে যখন আমার মেয়ে হলো তখন আমি লিখলাম, রেসপেক্টেড স্যার,
উইল বি গ্ল্যাড টু নো দ্যাট আই বিকেম এ মাদার অফ এ ডটার। আমি ডটার বানানটা অনেকদিন তো পড়াশোনা ছেড়ে দিয়েছি, বারবার মালা শাহকে দেখাচ্ছি যে মালাদি দেখো তো ঠিক লিখেছি কিনা ডটার বানানটা। মালাদি বললো হ্যাঁ তুই ঠিক লিখেছিস। তখন বললো মেয়ের নাম কি রেখেছেন? আমি বললাম ঐশানী। বুদ্ধ আমাকে এত স্নেহ করতেন, বললেন ঐশানী শব্দের মানে কি? স্যার দুর্গা। বললো আপনি খুব ধর্মভীরু।